মন্ত্রিসভায় নয়া ৭ মুখ, শপথ নেননি তোফায়েল মেনন। তোফায়েল না আসায় দলের শৃঙ্খলা ভঙ্গ হবে না বললেন শেখ হাসিনা। মন্ত্রিসভায় রদবদল নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিশ্র প্রতিক্রিয়া, শরিকদের খুশি করতেই এই মন্ত্রিত্ব, মন্তব্য ফখরুলের। সোনালী সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে বিনিময় হওয়া অভ্যন্তরীণ বিল ১৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় আরও ৫ জন নতুন মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ করালেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। মন্ত্রিসভায় নতুনদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তোফায়েল আহমেদ শপথ না নেয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ নেই। রিপোর্ট করছেন মাহতি ফারুকী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভা চতুর্থবারের মতো সম্প্রসারিত হল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ যখন বাকি আছে ১৩ মাস, তখন বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে আরও ৫ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীকে শপথ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। নতুন ৫ মন্ত্রী হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড মহিউদ্দিন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মুজিবুল হক, AH মাহমুদ আলী ও মুস্তফা ফারুক মোহাম্মদ। প্রতিমন্ত্রী হয়েছেন ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই। শপথ শেষে সাংবাদিকরা ঘিরে ধরেন প্রধানমন্ত্রীকে, জানতে চান কেন মন্ত্রী পরিষদ বাড়ালেন আর কেনই বা তোফায়েল আহমদ শপথ নিলেন না। আমি প্রেসিডেন্ট দলের, আমি যদি বলতাম আর যদি না শুনতেন তাহলে না এই প্রশ্নটা আসতো। আমি তো বলিনি, কাজে এই প্রশ্ন আসে কেন? সেটা অনেকেই জিজ্ঞেস করা হয়েছে, কে করবে না করবে। যারা আসতে চেয়েছে আসছে, না আসতে চেয়েছে আসে নাই। আর দলের ব্যাপারে বললে তো আমি যদি বলতাম তাহলে না কথা হতো যে না আমার কথা শোনেনি, তাই না? তখন শৃঙ্খলা ভঙ্গের কথা উঠত। আরেক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের অবস্থান ভালো ও সঠিক পথেই চলছে। মাঝে মাঝে একটু রিসাফল করতে হয়, তো সেটাই করলাম। আর কিছু এলাকা যারা আমাদের ভোট দিয়েছে, এত বাদ ছিল, তাদেরকে একটু মন্ত্রিসভায় নিয়ে এসে এলাকাবাসীকে একটু সম্মানিত করা, সেটাই করলাম। সরকারি গতি কম থাকলে কি হয় কখনো? অর্থাৎ ৫ বছর বিএনপি আর ২ বছরের তত্ত্বাবধায়ক শুধু মূল্যস্ফীতি বৃদ্ধি শুধু করে নাই, আমাদের জিডিপি যেটা আমরা প্রায় ৬ ভাগের উপরে রেখে আছি সেটাও কমিয়ে ফেলি। শপথ অনুষ্ঠান শেষে নতুন মন্ত্রীরা জানালেন তাদের প্রতিক্রিয়া। সেটা রাজনৈতিক কারণে আমি গ্রহণ করেছি। আমি আশা করি তারা আবার পুনর্বিবেচনা করবেন। তারা ১৪ দলেই আছে। গোল করে দলকে বিজয় এনে দেয়, কে প্রথম নামলো কে পরে নামলো, এটা দর্শকরা চিন্তা করে না। এই সরকারের এই নতুন সিদ্ধান্ত একটি চমক সৃষ্টি করেছে, যা নাকি এই মহাজোট সরকারকে আরো বেগবান করবে বলে নতুন শপথ নেয়া মন্ত্রীরা মনে করেন। মাহাতির ফারুকী, ২১ টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। এদিকে সরকারের শেষ সময়ে এসে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে দলীয় কর্মী হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন তোফায়েল আহমেদ। অন্যদিকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও একই সিদ্ধান্ত নিয়েছেন। আসিফ সুমিতের সহায়তায় জিয়া খানের রিপোর্ট। সরকারের শেষ সময়ে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দিলেন না সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। মন্ত্রিসভায় যোগ না দেওয়ার বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সে সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। যে ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করেছিলেন, তাকে আমি বলেছি যে এই মুহূর্তে আমি যোগদান করতে চাই না। নির্বাচনের আগে যদি আমি যেভাবে আমার জীবনে এই দলের জন্য কাজ করেছি, সাংগঠনিক সম্পাদক হিসেবে, প্রেসিডেন্ট মেম্বার হিসেবে, দল দিয়েই তো সরকার। দল যদি নির্বাচনে বিজয়ী হয় সরকার গঠন করা যাবে। কাজে সেই দলের জন্য আমি নিজের আরামায়েশ ত্যাগ করে আমি কাজ করতে চাই। আমার মতো এক তোফায়েল
মন্ত্রিত্ব সবাই যোগদান না দিলে দলের কিছু হয় না। তোফালের মতো একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তোপখানা রোডে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে বৈঠক শেষে লিখিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকার গঠন সহ রাষ্ট্র পরিচালনার কোন ক্ষেত্রেই ওয়ার্কার্স পার্টি বা সহ 14 দলের সাথে প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের এই যাবৎ কোনো আলোচনা হয়নি এবং অংশগ্রহণ ছিল না। এই বিষয়ে ওয়ার্কার্স পার্টি 14 দলকে সক্রিয় করার জন্য বারবার তাগাদা দিয়েছে, কিন্তু কোনো ফলদায় হয় নাই। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পার্টি আমাকে অর্থাৎ সভাপতি হাসিনা মেননকে মন্ত্রিসভায় যোগদান করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে মহাজোট সরকারের সঙ্গে থেকে সফলতা ব্যর্থতার দায়ভার কাঁধে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছেন বলেও জানান এই বাম রাজনীতিক। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং মহাজোট সরকারকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। অন্যদিকে মন্ত্রিসভার এই সম্প্রসারণকে ইতিবাচক বলে মনে করেন আরেক উপদেষ্টা MA শাহজাহান। নেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতা বিবেচনা করে তাদেরকে দপ্তর দেওয়া উচিত। মূলত দুটি কারণে আমার মনে হয়, একটা উদ্দেশ্য ছিল যে রাজনৈতিক দিক থেকে জোটকে আরো সুসংহত করা, আরেকটি উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে সরকারের প্রভাব বাড়ানো। ক্যাবিনেটের মধ্যে নতুন রক্ত সঞ্চালন হলো এবং নতুন যারা আসছেন তারা তাদের মেধা এবং দক্ষতা নিয়ে এখানে নতুনভাবে কাজ করে যাবেন এবং এতে দেশ, জাতি, দল, সরকার সবাই উপকৃত হবে, এটাই আমরা আশা করব। মহাজোট সরকারি মন্ত্রিসভায় নয়া 7 জনের অন্তর্ভুক্তিতে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মহাজোট সরকারের শেষ সময়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীদের জনগণের জন্য অনেক কাজ করার আছে বলে কেউ কেউ মত দিলেও এই স্বল্প সময়ে তাদের কোনো কাজ দেখানো নেই বলে জানান অনেকেই। যদি সরকারের সদিচ্ছা থাকে এবং ওনাদের মেধা এবং ওনাদের যে রাজনৈতিক প্রজ্ঞা, আমার মনে হয় গভর্নমেন্টের জন্য অনেক ইতিবাচক দিক বয়ে দাঁড়ান। 6 মাসের মধ্যে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে, এর মধ্যে একজন মন্ত্রী হিসাবে উনি ওনার দপ্তরে কোনো কাজই করতে পারবেন না এবং এই অল্প সময়ের কাজ করতে যায় উনি হয়তো বিরোধী দল বা বিভিন্ন ইয়ের থেকে দুর্নীতির দায়ভার নিয়ে নিতে হবে। 1 বছর মতো ভালোই করবো না, খারাপ কি আর করবো। যারা পরীক্ষিত আগের দিনের তাদেরকে দিয়ে মন্ত্রিসভা গঠন করছে, দেখা যাক আসলে টাইম মিলছে। যেখানে শুরুটাই ভালো হয়নি আর এখন সব শেষ হয়ে যাচ্ছে, দেশের শেষ পর্যায়ে এসে কি হবে বলেন। 1 বছরের ভিতরে মনে করেন কয়বার গ্যাসের দাম বাড়াইছে, কয়বার মনে করেন বিদ্যুৎ দাম বাড়াইছে, তো লাভ কি এই সরকারের। মহাজোট সরকারের ব্যর্থতা ও পতন ঠেকাতে জোটের শরিকদের মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। তাপসী রাবেয়ার রিপোর্ট। জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে মহাজোট সরকারকে টিকিয়ে রাখতে মন্ত্রিসভায় নতুন নতুন মন্ত্রী নিয়োগ দিচ্ছে সরকার, এতে করে কোনো লাভ হবে না। এটা হচ্ছে আপনার সান্ত্বনা পুরস্কার, যাতে বিদ্রোহ না হয়, যাতে এই সমস্ত দলগুলো মহাজোট থেকে বেরিয়ে না এসে জনগণের কাতারে না দাঁড়ায়, তার জন্যই একটা চেষ্টা মাত্র। সরকারের দুর্নীতি আর ব্যর্থতায় তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় এসে পৌঁছেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। শেষ সময়ে মন্ত্রিসভায় রদবদল করে নতুন মন্ত্রীদেরও ব্যর্থতার কাতারে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারের শেষ সময় এসে গেছে, এখন যখন সরকার জনপ্রিয়তা হারিয়েছে, জনগণের আস্থা হারিয়েছে, তখন সে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক এবং কোরামিন নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আজকে মহাজোটের অন্যান্য শরিকদের নিয়ে সরকার যদি মনে করে যে এখন জনসমর্থন তারা ফিরিয়ে আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। কারণ জনগণ
এখন সরকারের দিক থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রী সহ অন্য কোনো সংগঠনের শিক্ষার্থীরা নিরাপদ নয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কোনো বক্তব্যই এখন জনগণ আর বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। আইনি প্রক্রিয়া চূড়ান্তের জন্য সময় লাগায় হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। বিকেলে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আইনি দুর্বলতার কারণে জড়িতরা যাতে ছাড়া না পায় সেজন্য সময় নেওয়া হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করে মামলা করা হবে। কবে নাগাদ মামলা করা হবে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না। সোনালী সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে বিনিময় হওয়া অভ্যন্তরীণ বিল আগামী 15 দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী এ তথ্য জানান। তবে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট পাওনার বিষয়টি তদন্তাধীন থাকায় এ ব্যাপারে মীমাংসা হওয়ার পর সব টাকা সোনালী ব্যাংকে মিটিয়ে দিতে হবে বলেও জানান তিনি। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। সম্প্রতি সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দেশের ব্যাংকারদের সংগঠন এবিবির সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী গভর্নরের বরাত দিয়ে জানান, হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য অনাকাঙ্ক্ষিত। তাই কেন্দ্রীয় ব্যাংক সতর্ক রয়েছে। হলমার্ক স্ক্যামের সাথে এটা যে সমস্ত বিলগুলো জড়িত এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। সোনালী ব্যাংকের এমডি সাহেব বলেছেন যে এই বিলগুলো দেওয়া হবে, তবে একটু সময় লাগছে। হলমার্কের বাইরেও অনেক বিল অনেক ব্যাংকের কাছে আউটস্ট্যান্ডিং রয়েছে। যে প্রশ্নগুলো এসছে সেগুলো কি হবে, সেগুলো ব্যাংকগুলোকে গভর্নর মহোদয় বলেছেন যে অ্যামিকেবলি সেটেল করতে আগামী 15 তারিখের দিনের মধ্যে। এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, এটার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সজাগ রয়েছে। এ সময় এবিবি সভাপতি নুরুল আমিন বলেন, সোনালী ব্যাংক বড় প্রতিষ্ঠান হয় দেশের মুদ্রাবাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। তবে এ ঘটনা কোনো প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ঘটলে তা বড় ধরনের বিপদের কারণ হতো। এটা প্রাইভেট ব্যাংকে হলে ওদের জন্য বিশাল একটা আজকে হয়তো সমস্যা, আশঙ্কা, ক্ষতির কারণ ছিল। সোনালী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক, তাদের 55 থেকে 60,000 কোটি টাকা হচ্ছে ডিপোজিট। সেই হিসাবে সোনালী ব্যাংকের উপর সরকারি মালিকানাধীন হওয়ার কারণে, সাইজ বিগ হওয়ার কারণে মানুষের আস্থাটা নষ্ট হয়নি। ব্যাংকিং খাতের যে কোনো ধরনের জালিয়াতি রোধ করতে 50 জন চৌকস পরিদর্শকের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ স্কোয়াড গঠন করছে বলেও জানান সুর চৌধুরী। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছে। যখন ফিরছে সিরাজগঞ্জে চলছে পানি বাবা চান মিয়ার কবিরাজি চিকিৎসা। সব রোগের চিকিৎসাই করেন তিনি। একসময়ের তালাচাবি মেরামতের কাজ করলেও এখন তিনি কবিরাজ পানি বাবা। তার চিকিৎসা পেতে আস্তানায় জড়ো হয় হাজার হাজার মানুষ। সবার মাথায় হাত বুলিয়ে পানি বা তেলের দিকে তাকালেই হয়ে যায় তার ঝাড়ফুঁক। তিনি নাকি এই জ্ঞান পেয়েছেন তার মায়ের কাছ থেকে। তবে তার নেই ধর্মীয় কোনো জ্ঞান। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। লাইনে বসা রোগীদের মাঝে চান মিয়া, সবার কাছে যিনি পরিচিত পানি বাবা। রোগীদের মাথায় হাত রেখে পানির দিকে চোখ রেখে হাঁটতে থাকেন, আর এভাবেই তিনি করেন সর্বরোগের চিকিৎসা। তার এই চিকিৎসা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ আসেন সিরাজগঞ্জ সরলঙ্গা থানার বড়গোজা গ্রামে তার আস্তানায়। আশেপাশে কয়েক বর্গ কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে তারা অপেক্ষা করেন কবিরাজের ঝাড়ফুঁক নিতে। সবাই লাইন ধরে বসে আছেন কবিরাজের অপেক্ষায়, সঙ্গে আছে পানির বোতল। সবার একটাই বিশ্বাস, কবিরাজের ঝাড়ফুঁক দেয়া পানি পান করলেই নাকি তাদের রোগ ভালো হয়ে যাবে। আর ফু দিল কি না দিলে হেরতান করে বেরতেছি না, দেই না যার ফু দাও, মাথায় হাত ধোয় মানে ফু দেওয়া। তবে পানি বাবা নিজেও জানেন না তিনি কোন কোন রোগের চিকিৎসা করতে পারেন। কোন কোন রোগের চিকিৎসা হবে এটা আমি তো বলতে পারতেছি না। আমি মুসলমান কালেমা পারেন না, শুদ্ধ হয় না। তবে তার দাবি তিনি কোনো টাকা পয়সা নেন না। আমি তো টাকাই খাই না, টাকা দেবো। তাদের দিছে 7 কেজি মাংস, 5 কেজি মাংস, যে যা পারে আর কি, খুশি মনে। সবাইকে ঝাড়ফুঁক দেন পানি বাবা, তারা নাকি ভালো হয়। তবে তার নিজের ঘরে আছে রোগী, তার স্ত্রী, তাকে ভালো করতে পারেননি পানি বাবা। হার্টের সমস্যা তো মানুষজন দেখলাম বেশি।
তিনি যে পদ্ধতিতে চিকিৎসা দেন তার নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি। ঝাড়ফুঁকের চিকিৎসায় কোনো রোগী ভালো হওয়ার কোনো কারণ নেই বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ফু দেওয়া বা পানি পরা দেওয়া বা তেল পরা দেওয়া অথবা মাথায় হাত বোলানো অথবা কোনো তাবিজ দিয়ে চিকিৎসা করা, এটাতে ওই রোগ ভালো হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণে এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তারপরেও চলছে পানি বাবার ঝাড়ফুঁক, চলছে সেনাপতিদের রাজত্ব, জমে উঠেছে ব্যবসা। আর এই স্বার্থের কারণেই হামলা হয় প্রতিবেদকের উপর। জেমসন মাহবুব, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন সংবাদের পর 21 যোগ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন ডিএসইতে সাধারণ সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,431 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 886 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 195টি, কমেছে 49টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দাম। অন্যদিকে সিএসইতে সাধারণ সূচক 36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 8,611 পয়েন্টে। আর মোট লেনদেন হয়েছে 87 কোটি 46 লাখ টাকার। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। লিবিয়ার পর এবার ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। মিশর ও ইরাকেও শুরু হয়েছে মার্কিন বিরোধী বিক্ষোভ। এদিকে আফগানিস্তানেও হামলার আশঙ্কা করছে নেটো। আরও জানাচ্ছেন ইমরান হাসান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ছবি নির্মাণের জের ধরে লিবিয়ায় মার্কিন দূত নিহত হওয়ার পরও থামেনি এর জের। লিবিয়ার পর ইয়েমেনের মার্কিন দূতাবাসেও চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। রাজধানী সানায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। মিশরেও মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি চালায় নিরাপত্তা কর্মীরা। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা এই ঘটনায় মার্কিন সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানায়। ক্ষোভে ফুঁসে উঠেছে ইরাকিরাও। মার্কিন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী বাগদাদ। সে সময় বিক্ষুব্ধরা ইসরায়েল ও মার্কিন বিরোধী স্লোগান দেয়। ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ ও যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। আফগানিস্তানেও হামলার আশঙ্কায় সতর্ক করা হয়েছে ন্যাটো বাহিনীকে। এদিকে হামলার পর লিবিয়ার বেনগাজিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইমরান হাসান, 21 টেলিভিশন। খেলার খবর, ক্রিকেট। টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। প্রথম ম্যাচ বাংলাদেশ ও পরেরটি দক্ষিণ আফ্রিকা জেতায় সিরিজে বর্তমানে 1-1 সমতা রয়েছে। শেষ ম্যাচটি জিতে দুদলই চাইছে সিরিজটি নিজেদের করে নিতে। ওয়ানডে সিরিজেও বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল, পরের দুটি জিতে সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়ারা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। মন্ত্রিসভায় নয়া 7 মুখ, শপথ নেননি তোফায়েল মেনন। তোফায়েল না আসায় দলের শৃঙ্খলা ভঙ্গ হবে না বললেন শেখ হাসিনা। মন্ত্রিসভায় রদবদল নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিশ্র প্রতিক্রিয়া, শরিকদের খুশি করতেই এই মন্ত্রিত্ব, মন্তব্য ফখরুলের। সোনালী সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে বিনিময় হওয়া অভ্যন্তরীণ বিল 15 দিনের মধ্যে পরিশোধের নির্দেশ। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।